আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বা অর্ধবার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পরীক্ষাটা হবে 3 জুলাই। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার মাধ্যমেই ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ভিত্তিক কী ধরনের প্রশ্ন হতে পারে তার একটা নমুনা প্রশ্ন নিয়ে। আমরা এরকম 2 থেকে 3টা পর্ব তৈরি করব। আজকে হচ্ছে আমাদের পর্ব 1। তোমরা জানো তোমাদের নবম শ্রেণী যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের 1 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তো তার মধ্যে থেকে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু প্রশ্ন তৈরি করছি, মূল্যায়ন প্রশ্ন, যেগুলো তোমাদের হচ্ছে পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। তো শিক্ষার্থীরা পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে। তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তো এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। তোমাদের হচ্ছে প্রথম অধ্যায়ে রয়েছে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান, দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় ও মানবিক আচরণ, তৃতীয় অধ্যায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু, মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা, এবং চতুর্থ অধ্যায় রয়েছে রাজনৈতিক কাঠামো, নাগরিক দায়িত্ব। এই 4টা অধ্যায় মিলে তোমাদের মূল্যায়ন কার্যক্রম হবে। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের যে প্রথম অধ্যায় রয়েছে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান, এখান থেকে একটা অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন তৈরি করেছি। তো এটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে? তো প্রশ্নটা কি? তোমার এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করে উপস্থাপন করো। এর একটা নমুনা উত্তর দেখি আমরা। আমাদের খাতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে উপস্থাপন। তোমরা তো এই ধরনের একটা অ্যাসাইনমেন্ট কাজ করেছিলে। তো সেই যে কাজটা করেছিলে, খাতায় তোমাদের কিছু তথ্য ছিল, তার ভিত্তিতে তোমরা হচ্ছে এই উপস্থাপনটা করবে। প্রাকৃতিক উপাদানের পরিবর্তন। 1 নাম্বার, আমাদের এলাকার নদী ব্যবস্থার পরিবর্তন। প্রথমে এটা সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, আমাদের এলাকার নদী নালা, খাল বিল, পুকুরগুলো আগে যেমন ছিল এখন তেমন আর নেই। নদীগুলোর পানি আগে অনেক বেশি স্বচ্ছ, পরিষ্কার ছিল, কিন্তু বর্তমানে জমির সেচ ব্যবস্থা, কলকারখানার বর্জ্য ইত্যাদি বিভিন্ন বর্জ্য পদার্থ নদী নালার পানিকে দূষিত করে ফেলেছে। নদী নালাতে আগে ছোট ছোট ডিঙি নৌকা দিয়ে মানুষ যাতায়াত করত, কিন্তু বর্তমানে যাতায়াতের সুবিধার্থে মানুষ ইঞ্জিন চালিত নৌকার ব্যবহার করে। অতীতে মানুষ সাঁকো ব্যবহার করত নদীপথ পাড়ি দেওয়ার জন্য, কিন্তু সাঁকোগুলো অল্পতেই ভেঙে যেত, ফলে বারবার মেরামত করতে হতো। এই ঝামেলার হাত থেকে বাঁচতে মানুষ সাঁকোর পরিবর্তে এখন ব্রিজ নির্মাণ করেছে। ব্রিজ নির্মাণের ফলে নদীর গতিপথে বাধা সৃষ্টি হয়, নদীর মধ্যে চর জেগে ওঠে। আমার এলাকার নদীগুলোর চিত্র আরও পরিবর্তন হওয়ার একটি অন্যতম কারণ হলো নদী ভাঙন। নদী ভাঙনের ফলে এলাকার অনেক ঘরবাড়িও তলিয়ে যায়। নদী ব্যবস্থার পরিবর্তন কখনো হয়েছে মানবসৃষ্ট কারণে, আবার কখনো হয়েছে প্রাকৃতিক কারণে। তারপর 2 নাম্বার, আমাদের এলাকার জনসংখ্যার পরিবর্তন। সাধারণত জনসংখ্যা বলতে বোঝায় একটা দেশে যারা স্থায়ীভাবে বসবাস করে তাদের সংখ্যাকে। জনসংখ্যা যে কোনো দেশের জন্য কল্যাণকর, কিন্তু সম্পদের চেয়ে জনসংখ্যার পরিমাণ বেশি হলে তা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। 30 বছর পূর্বে আমার এলাকার লোকসংখ্যা ছিল 3500 জন। ওই সময় মানুষের তেমন কোনো সামাজিক কিংবা অর্থনৈতিক সমস্যা ছিল না, কিন্তু বর্তমানে জনসংখ্যা 10,000-এরও বেশি, অর্থাৎ 30 বছরে জনসংখ্যা প্রায় 3 গুণ বেড়েছে। তো অধিক জনসংখ্যার কারণে মানুষের কর্মসংস্থান হ্রাস পেয়েছে। মানুষ তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গ্রাম থেকে শহর কিংবা দূর প্রবাসে পাড়ি জমিয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে 30 বছর পূর্বে আমাদের এলাকা থেকে কেউ প্রবাসী না হলেও এখন প্রায় 12 জন প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। এছাড়া পূর্বে মানুষ শিক্ষা সম্পর্কে সচেতন না হলেও এখন এলাকার অধিকাংশ মানুষ সচেতন হচ্ছে এবং শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। বর্তমানে এলাকার ছেলেমেয়েরা স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সর্বোপরি কথাই বলা যায়, জনসংখ্যার পরিবর্তনের কারণে আমার এলাকায় ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের পরিবর্তন হয়েছে। তারপর দেখো 3 নাম্বার, আমাদের এলাকায় আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন। ঠিক আছে, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন বলতে কোনো স্থানের ভৌগোলিক অবস্থার পরিবর্তনকে নির্দেশ করে। জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের এলাকায়ও নেতিবাচক প্রভাব ফেলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে হিমালয়ের বরফ গলে নদীর দিক পরিবর্তন, বন্যা
ইত্যাদি দেখা যায়। এছাড়া শুষ্ক মৌসুমে প্রচণ্ড তাপদাহ এবং খরা দেখা দেয়। 30 বছর পূর্বেও আমার এলাকায় নদীতে সবসময় পানি থাকতো, খরা দেখা যেত না বললেই চলে। কিন্তু জলবায়ুর পরিবর্তনের ফলে খরা এবং বন্যা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এছাড়া এখন শীতকালে অস্বাভাবিক ঠান্ডার পাশাপাশি বৃষ্টিও দেখা যায়। পূর্বে মানুষ প্রকৃতির বাতাসের উপর নির্ভর করলেও এখন বৈদ্যুতিক পাখা ব্যবহার করে। সর্বোপরি আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন আমার এলাকার সামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। 4 নম্বর পয়েন্ট, আমাদের এলাকার রাস্তাঘাটের পরিবর্তন। রাস্তাঘাট যে কোনো এলাকার যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আমাদের এলাকায় 30 বছর আগে রাস্তাঘাট তেমন একটা উন্নত ছিল না। আমাদের গ্রামে 3টি রাস্তা ছিল। এর মধ্যে একটি রাস্তা ছিল আধা পাকা, ইট বিছানো, আর বাকি 2টি রাস্তা ছিল কাঁচা, মাটির তৈরি। কাঁচা রাস্তায় বর্ষাকালে প্রচুর কাদা হতো, তখন মানুষের যাতায়াতে খুব কষ্ট হতো। বেশিরভাগ মানুষ হেঁটে যাতায়াত করত, আর ভারী জিনিসপত্র পরিবহনের জন্য মহিষের গাড়ি বা গরুর গাড়ি ব্যবহার করা হতো। জরুরি প্রয়োজনে যাতায়াতের কোনো ব্যবস্থাই ছিল না। আর গ্রীষ্মকালে কাঁচা রাস্তায় সাইকেল, ভ্যান, রিক্সা, ছোটোখাটো যন্ত্রচালিত যান মাঝে মধ্যেই চলাচল করত। বর্তমানে আমাদের এলাকায় প্রবেশ ও প্রস্থানের জন্য 3টি পিচ ঢালা রাস্তা হয়েছে। এছাড়া গ্রামের ভিতর অনেক পাকা ও আধা পাকা শাখা রাস্তা রয়েছে। এসব রাস্তায় বর্তমানে সাইকেল, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, যা মালপত্র বহনের জন্য ট্রাক, শহরে যাওয়ার জন্য বাস ইত্যাদি চলাচল করে। পূর্বের তুলনায় বর্তমানে মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে। 5 নম্বর পয়েন্ট, আমাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন। 30 বছর আগে আমাদের এলাকায় একটি মাত্র প্রাইমারি স্কুল ও একটি মাদ্রাসা ছিল। তখন মানুষের শিক্ষার হার ছিল অনেক কম। মানুষ বেশিরভাগ অসচেতন ছিল, ফলে মানুষের শিক্ষার প্রতি ওই আগ্রহ অনেক কম ছিল। আর শিক্ষা প্রতিষ্ঠানে কোনো আধুনিক সুযোগ সুবিধা ছিল না। ছিল না বিদ্যুৎ, ছেলেমেয়েরা গরমে কষ্ট করত, ছিল না ভালো শিক্ষা উপকরণ। তাছাড়া যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেখানে উচ্চশিক্ষার কোনো সুযোগও ছিল না, ফলে উচ্চশিক্ষা লাভের জন্য ছেলেমেয়েদের অনেক দূরে যেতে হতো। সে সময় মানুষ শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে ছিল। বর্তমানে আমাদের এলাকায় 3টি প্রাইমারি স্কুল, 2টি মাদ্রাসা, একটি উচ্চ বিদ্যালয় ও একটি বেসরকারি কলেজ রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলো এখন বেশিরভাগই পাকা। শিক্ষার আধুনিক সুযোগ সুবিধাও রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে ছেলেমেয়েদের জন্য প্রশস্ত খেলার মাঠ, যেখানে তারা খেলাধুলা করে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে বিদ্যুৎ সুবিধা। তাছাড়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে নিজস্ব জেনারেটর ব্যবস্থা। বেসরকারি কলেজটিতে বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েদের জন্য রয়েছে ল্যাব, যেখানে তারা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণা করে। এছাড়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা, যেখানে ছেলেমেয়েরা কম্পিউটার শিখতে পারে। 6 নম্বর পয়েন্ট, আমাদের এলাকায় প্রযুক্তিগত পরিবর্তন। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন মানুষের জীবনকে সহজ ও গতিশীল করেছে। 30 বছর পূর্বে আমাদের এলাকায় প্রযুক্তির তেমন কোনো ছোঁয়া ছিল না। যোগাযোগ ব্যবস্থা, কৃষি কিংবা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির তেমন কোনো ছোঁয়া ছিল না। কিন্তু বর্তমানে আমাদের এলাকায় প্রযুক্তির আধুনিকায়নের ছোঁয়া লেগেছে। গ্রামের শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্বের যে কোনো লেখকের বই, প্রবন্ধ, গবেষণা অনলাইনে পড়তে পারছে। আবার পূর্বে চিকিৎসা ক্ষেত্রে আধুনিক কোনো সরঞ্জাম না থাকলেও বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। এছাড়া পূর্বে টেলিভিশন কিংবা মোবাইল না থাকলেও বর্তমানে প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন এবং প্রায় সবাই মোবাইল ব্যবহার করছে। সাম্প্রতিক সময়ে ওয়াইফাই স্থাপন এই ব্যবস্থাকে আরও গতিশীল করেছে। 30 বছর পূর্বে কৃষিতে উৎপাদন খুব কম ছিল। এখন কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার কল্যাণে উন্নত জাতের বীজ, সেচ, সার প্রয়োগের ফলে কৃষি উৎপাদন বহুগুণে বেড়ে গেছে। তাছাড়া এখন মৎস্য চাষে নতুন নতুন পদ্ধতির প্রয়োগ লক্ষ্য করা যায়। সমন্বিত মাছ চাষ, গবাদি পশুর প্রজনন, গরু মোটাতাজাকরণ প্রভৃতি প্রযুক্তির প্রত্যক্ষ ফসল। প্রযুক্তি কৃষি খামার অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন পল্লী উন্নয়ন সংস্থা। এসব সংস্থা গ্রামীণ কৃষির পরিবর্তনের পাশাপাশি মানুষের পারস্পরিক সম্পর্কেরও পরিবর্তন সাধন করেছে। কৃষিতে প্রযুক্তি ব্যবহারের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, যা সমাজ থেকে ক্ষুধার কষ্ট লাঘব করেছে। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম একটা অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন কেমন হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দিলাম। পরবর্তী 2টা পর্বে আমরা আরও 2টা প্রশ্ন তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। তো এছাড়া তোমরা যারা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নমুনা প্রশ্নপত্র এবং অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো চাও, তারা আমাদের চ্যানেলের এই যে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে প্লেলিস্ট আছে, এখানে গেলে তোমরা মোট 64টা ভিডিও পাবে। তোমাদের প্রত্যেক বইয়ের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রতিটা কাজের সমাধান এখানে করে দেওয়া আছে। এছাড়াও
দেখো এখানে অধ্যায় ভিত্তিক প্রথম 4টা অধ্যায় তোমাদের যে সিলেবাসে রয়েছে, এই 4টা অধ্যায়ের প্রতিটা অধ্যায়ের জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, রচনামূলক প্রশ্ন রয়েছে। তো তোমরা হচ্ছে এই ভিডিওগুলো দেখে নিজেদের একটা ভালো প্রিপারেশন নিতে পারবে পরীক্ষার জন্য, ঠিক আছে? তো এখানে এছাড়াও হচ্ছে তোমাদের প্রতিটা পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে তার সমাধানও কিন্তু করে দেওয়া আছে। তো খুব সহজেই ভিডিওগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে একটা অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন, তোমাদের পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।